2022 সালে আরটিআই করে আমরা তথ্য জানতে চেয়েছিলাম এবং আমি বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আপনি বলুন 2011 সালের আগে অনেক গল্প শুনিয়েছিলেন, ওনারা অনেক গল্প আমাদের শুনিয়েছে যে ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। তাই 2011 থেকে 2024 কত বিঘা ওয়াকফ সম্পত্তি আপনি উদ্ধার করেছেন তার তথ্যটা দিন তো। আমি বলেছিলাম বিধানসভার মধ্যে, মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, কিন্তু কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছে সেই বিঘাটা কিন্তু বলতে পারেনি। আর আরটিআই বলছে পশ্চিম বাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে এখনো প্রায় ৭৬,০০০ বিঘার উপরে সম্পত্তি বেহাত হয়ে আছে। মাঠে ময়দানে আন্দোলন করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করব আমরা এবং আইনি লড়াই সুপ্রিম কোর্টে লড়ে এই আইনটা প্রত্যাহারের সাথে সাথে যেভাবে এই সম্পত্তিগুলো লুটে খাচ্ছে সেইগুলো প্রত্যেকটা আমরা বার করব। সেই জন্য ওয়াকফ লুটেরারা চিন্তিত হয়ে কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। ঠিক আছে, ভোটটা আসলে বুঝিয়ে দেবেন কোথায় গিয়ে ভোটটা চাইবে, হবে তো নাকি? হবে না? ভুলে যাবেন ভোটের সময়? ভোটের সময় ভুলে যাবেন নাকি? জবাব কিন্তু দিতে হবে। আমি বলছি না ভোটটা আমাকে দেবেন, ওটা আমি বলবো না। পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। প্রচুর ভালোবাসে। কি বলেছে? ওয়াকফ নিয়ে চিন্তা নেই, যতদিন আমি আছি তোমাদেরকে হতে দেব না। ঠিক বলেছে, যতদিন আছে তত তাড়াতাড়ি ওয়াকফ গুলো কি হবে, নেতাদের পকেটে ঢুকে যাবে, চিন্তা আপনাদের করতে হবে না। বীর গোড়াচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের সম্পত্তি প্রায় 1000 বিঘা। এখন দেখুন 100 বিঘা পাবেন না। এই 900 বিঘা কে খেয়েছে, কারা খাচ্ছে? যারাই বলছে দিল্লি ওয়াকফের, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন, সে ব্যাটারিগুলি খেয়ে রেখে দিয়েছে। আমার আগে বিশ্বজিৎ দা বললেন মনে হয় 3 জন এমপি ভোট দেয়নি, তাই না? শুনলেন তো? কিন্তু ওর থেকে আরো ভয়ঙ্কর হয়ে আছে। কি বলুন তো? যারা ভোট দিয়েছে ওই ওয়াকফ আইনের বিরুদ্ধে ভোট দিয়েছে কি পক্ষে ভোট দিয়েছে জানেন কি করে আপনারা? হ্যাঁ হ্যাঁ বলেন আপনারা, কেউ জানেন? এটা কেন পাবলিক ডোমিনে আনছে না তৃণমূল কংগ্রেস? আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, ভিডিও দেখেছিলেন না? আমাকে একটা নোটিশ পাঠিয়ে ভয় ভয় খাইয়ে দিচ্ছিল। ভয় খাইয়ে দিচ্ছিল না? আমি একদিন পরে উত্তর দিয়েছি, আমি যারা লাপাচ্ছে লাপাক। আমার তৃণমূলের আমার সমবয়স্ক বন্ধুরা খুব লাপাচ্ছে, এইবার নওশাদ সিদ্দিকী সাইজ হয়ে যাবে। কই, আমি উত্তর দিয়েছি কোর্ট থেকে আসুক না দেখি, আইনের চড় মেরে গাল ফুলিয়ে পাঠিয়ে দেবো বাড়িতে। আমি সংবিধান বিরোধী, আইনের বিরুদ্ধে, আইন অর্থাৎ আইন মানে আইনকে ভায়োলেট করে আমি কোনো কথা বলিনি। কিন্তু আপনাদের বলি, আমি ওখানে 2-3টে দাবি রেখেছিলাম। একটা দাবি কি ছিল, যে কারা কারা ভোট দিয়েছে সেই লিস্ট পাবলিক ডোমিনে জমা দেখানো হোক, তাহলে ধরা পড়ে যাবে কজন মোদিজিকে খুশি করার জন্য ভোট দিয়েছে আর কজন আব্দুল শুকুর চাচাকে খুশি করার জন্য ভোট দিয়েছে। দেখলে দেখা যাবে হয়তো মোদিজিকে খুশি করার জন্য, ভাইপোকে বাঁচানোর জন্য ভোটটা মোদিজির পক্ষেই বেশি গেছে। বুঝতে পেরেছেন? ওই জন্যই তো রাগ হয়। পয়েন্টে পয়েন্টে বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে আর আমার নামে মামলা দিয়ে যায়। আর একটা দেখুন, এটা তো লোকসভাতে 3টে এমপি নাকি যায়নি, রাজ্যসভায় কি হয়েছে জানেন? 2টো সিনিয়র এমপি তাদের ভোট পচিয়ে দিয়েছে। আমি প্রথমবারের বিধায়ক, তো আমার তো একবারও ভোট পচেনি। যারা সিনিয়র এমপি, যারা একাধিকবারের এমপি, তারা ভোট পচালো কি করে? তারা ইচ্ছা করে বলছে যে না, অনিচ্ছাকৃতভাবে পচিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ইচ্ছাকৃতভাবে 2টো ভোট পচিয়েছে। 2টো ভোটটা কম ভোট নয়, এই 2টো ভোটেই কিন্তু রেজাল্ট অনেকটা চেঞ্জ হতে পারে। এগুলো মাথায় রাখবেন, এগুলো সুকৌশলে আপনাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আর একটা জিনিস একদম মাথায় রাখতে হবে, এই ওয়াকফ আইন আন্দোলনটা ধর্মীয় আন্দোলন নয় কিন্তু ভাই, এটা মাথায় রাখবেন। আপনি বলতে পারেন মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, ঠিক কথা। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে কিভাবে কাটছে? সংবিধানকে অবমাননা করে, সংবিধানের আইনকে মানে বুড়ো আঙুল দেখিয়ে আইনকে ভায়োলেট করে করছে। তাই সংবিধানের উপরে যখন আঘাত আসছে, ওটা শুধু ধর্মীয় সমস্যা নয়, আমাদের সংবিধানের উপরে আঘাত এসেছে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সংবিধানকে রক্ষা করার জন্য। যে বিনয় বাদল দিনেশ, যে আশফাকুল্লাহ, যে ক্ষুদিরাম, যে থেকে শুরু করে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যে লড়াই করার ফলে আমরা যে সংবিধান পেয়েছি, আজকে সেই সংবিধানের উপরে ব্রিটিশদের পরে যে বিজেপি এসেছে, সেই বিজেপি আক্রমণ করতে চাইছে, আমরা সর্বোচ্চ দিয়ে রুখে দাঁড়াবো। এটা মাথায় রাখবেন, এটা ধর্মীয় লড়াই নয়। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত আসছে,
কালকে আপনাকে বলি, বিগত দিনে এসেছে 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে, সংশোধনীর নামে কি করেছে, আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে। আজকে এনেছে ওয়াকাফ, মুসলমানদের হাত থেকে ক্ষমতা ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিতে চাইছে। কালকে এরা দেবত্ব সম্পত্তির উপরে আঘাত আনতে পারে, তারপরে দিনেরা গির্জার যে সম্পত্তি আছে চার্চের তার উপরে আঘাত আনতে পারে, তারপরে দিনে এরা গুরুদুয়ারার যে সম্পত্তিগুলো আছে সেইগুলো এরা কেড়ে নিতে পারে, তারপরে দিনে এরা পার্সি ভাইদের রিলিজিয়াস এন্ডোমেন্ট যেগুলো আছে সেইগুলোকে এরা কেড়ে নিতে পারে। এখন নজর এদের পড়েছে ভালো ভালো সম্পত্তির উপরে। সারা ভারতবর্ষের যে কটা বড় শহর আছে সে কটা বড় শহরের সব থেকে দামি দামি যে জায়গাগুলো আছে সেই 5টা দামি জায়গার মধ্যে প্রত্যেকটা শহরে 2টা থেকে 3টে ওয়াকফ সম্পত্তি মোদি বাবুর পাশে থাকার শিল্পপতিদের নজর পড়েছে। ওই জায়গাটা আমার লাগবে, তো ওই জায়গাটা পেতে গেলে কি করতে হবে, আইনের একটু পরিবর্তন করে দাও, একটু কলকাঠি নেড়ে দাও, ঝামেলা পাকিয়ে দাও। পাকিয়ে দিবার পরে সর্বোচ্চ ক্ষমতা ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে দাও। এখন সরকার বলছে ওটা আমার জায়গা, ওয়াকফ বোর্ড বলছে আমার জায়গা, এটা ফাইসাল্লা কে করবে? এতদিন ছিল ফাইসাল্লা কিভাবে হতো? সংবিধান স্বীকৃত সংবিধানে চৌধুরী চরণ সিংয়ের সুপারিশে ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল। সেই একাধিক ট্রাইব্যুনাল আছে, এটা ওয়াকফের জন্য ওয়াকফ ট্রাইব্যুনাল। ওয়াকফ ট্রাইব্যুনালকে যে বলবে, এ বলবে আমার সম্পত্তি, ও বলবে আমার সম্পত্তি, ওয়াকফ ট্রাইব্যুনাল এইটা সমাধান করবে। ওয়াকফ ট্রাইব্যুনালে অর্ডার না পছন্দ হলে সংবিধানের আর্টিকেল 226 কে সামনে রেখে হাইকোর্টে যেতে পারে। হাইকোর্টের অর্ডার না পছন্দ হলে সুপ্রিম কোর্টে যেতে পারে, যেটা আমার সম্পত্তি ওটা ওর সম্পত্তি। এই জন্য কিন্তু মোদিজি এখন সব তুলে দিয়ে কি বলছে, সরকারের জায়গা না ওয়াকফের জায়গা, এটা ডিসাইড কে করবে? ডিস্ট্রিক্ট কালেক্টর করবে। আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে আমি অসম্মান করছি না, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, সামান্য কাল কি চলে যাবেন, আপনার আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য আপনি পাননি, এর নামটা ঢুকাতে পারবে? এতটা ক্ষমতা আছে, বিশাল ক্ষমতা কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টরের, বিশাল ক্ষমতা, কিন্তু এই কাজটা করবে? বলুন, যদি এই কাজটা করে তাহলে যার যার আবাস যোজনার ঘর পাননি ডিস্ট্রিক্ট কালেক্টরের দরবারে চলে যান, অর্থাৎ ডিএম অফিসে যান, ঘরের ছবি টবি ভিডিও নিয়ে যে বলুন, স্যার ম্যাডাম আমি ঘর পাওয়ার যোগ্য আবাস যোজনার, আমার ঘরটা পাইনি, ঘরটা করে দেন। এটা করতে পারবে? কেন করতে পারবে না? সরকারের যে লোকগুলো আছে যারা পেটুয়া তৃণমূলের লোকগুলো যার লিস্ট দেবে সেটাই অ্যাপ্রুভাল হচ্ছে, তাই তো? তাহলে ওরা যদি একটা ঘরের নাম না ঢুকাতে পারে, এবার আমি কেন এটা বলছি, আমি অপমান করছি না, বিশাল পাওয়ার ডিস্ট্রিক্ট কালেক্টরের। আমাদের দুর্ভাগ্য ডিস্ট্রিক্ট কালেক্টরের যে ভূমিকা হওয়া দরকার সে ভূমিকাটা দেখতে পাচ্ছি না বলেই তো আমাদের সন্দেহ হচ্ছে। এবার বলুন, যখন আইনি ব্যাপারে লড়াইটা হতো তাহলে ওটা কি হতো? জুডিশিয়াল মাইন্ডে একজন উকিল থাকবে, দুপক্ষের উকিল থাকবে, জজ সেটা ফাইসাল্লা করবে। আর এখন কি হচ্ছে, উকিল টুকিল সব গেল, ডিস্ট্রিক্ট কালেক্টর ফাইসাল্লা করবে। মানে বুঝতে পারছেন, এবার অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে গেল। এতক্ষণ ছিল বিচার ব্যবস্থার মাধ্যমে আপনার কি হবে, হকটা পাওয়া, সেটা বন্ধ করে এখন ডিস্ট্রিক্ট কালেক্টর যাকে বলে দেবে তাকে। আপনাদের এখানে কোথায় কবরস্থান আছে ভাই? কাছাকাছি আছে? কবরস্থানের জায়গা মেরে দেওয়া লোক নেই? আমি নন মুসলিমে যাবই না, মুসলমান নেই, কবরস্থানের জায়গা বিক্রি করে দিয়েছে, মসজিদের জায়গা খেয়ে নিয়েছে নেই? এই যে 1000 বিঘা আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজারের যে 1000 বিঘা সম্পত্তি লুটে নিয়েছে, কারা নিয়েছে ভাই? হ্যাঁ, সবের ম্যাক্সিমামের নামের শুরুতে মোহাম্মদ, নিচে মোল্লা পাওয়া যাবে, তাই তো? তাহলে এরা ছেড়ে দেবে? এখন এরা আপনাকে এসে যদি এখন বলে কবরস্থানটা আমার বাপের জায়গা, আপনি বললেন কি, আপনি ভাই রাস্তাটা ছেড়ে দেবে, রাস্তা না জ্যাম হয়, এদিকে অনেক জায়গা আছে, আপনি বললেন আমাদের গ্রামবাসীর জায়গা, ও বলছে আমার বাপের জায়গা, ঝামেলা লেগে গেল, ডিসপুট তৈরি হলো, সমাধান কে করবে? ডিস্ট্রিক্ট কালেক্টর। এবার বলুন, ডিস্ট্রিক্ট কালেক্টরকে কিন্তু টাইম বলে দেওয়া হয়নি, আমার কাছে আইনটা আছে, গ্যাজেটটা আমাদের কাছে আছে, কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় এসে আমার কাছে চ্যালেঞ্জ করতে পারে। আমি আইনটা নিয়ে ঘুরছি ভাই সাথে সাথে, এটা আইনের মানে যে নতুন আইন তৈরি হয়েছে সেটা আছে এখানে। ডিস্ট্রিক্ট কালেক্টরকে দায়িত্ব দিয়েছে যে আপনি সমাধান করবেন এটা কি জায়গা। ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে এসে বলে দেয় এটা ডিসপুটেড ল্যান্ড,
তাহলে সমাধান করে দেবো। 10 দিন পরে গিয়ে বললেন স্যার আমাদের তো কবর দিতে অসুবিধা হচ্ছে বা নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, সমাধান হয়ে যাবে। আরে দাঁড়াও না, ব্যস্ততার মানুষ আমি, একজন ডিস্ট্রিক্ট কালেক্টর, পুরো ডিস্ট্রিক্টকে চালাতে হচ্ছে, স্বাভাবিকভাবে সমাধান হয়ে যাবে। 1 মাস পরে বললেন সমাধান হয়ে যাবে, 2 মাস পরে বললেন সমাধান হয়ে যাবে, 6 মাস পরে সমাধান হয়ে যাবে। এই যদি 40 বছর আটকে রাখে কিচ্ছু করতে পারবেন না, কোনো লিমিটেশন নেই এর মধ্যে। মানে বুঝতে পারছেন কিভাবে ফিতনার মধ্যে ঢুকাতে চাইছে মোদিজি? মোদিজি বলছে আমার মুসলিম সম্প্রদায়ের মায়েদের জন্য ভালো চাই, মোদিজি বলছে মুসলমান গরিবদের জন্য ভালো চাই, মোদিজি বলছে মুসলমান বিধবা মায়েদের জন্য ভালো চাই। আরে বিজেপি মনে হয় ভালো চায়? মুসলমানদের ভালো চাইবে? দেখতে পাচ্ছেন না কি হচ্ছে সারা দেশে? মুসলমানদের ছেড়ে দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এখানকার রেকর্ডটা যেটা হচ্ছে দূরে কাছ থেকে রেকর্ড হচ্ছে, সেটা মোদিজির মতো অমিত শাহজির দরবারে যাবে, সেন্ট্রালের আইবিরও রেকর্ড করছে। আমি আপনাদের মধ্যে আসে বসে আছি, কেউ আপনাদের মধ্যে কেউ বসে আছে সেন্ট্রালের আইবির কাছে যাবে, মমতা ব্যানার্জির কাছে যাবে, মোদির কাছে যাবে, ভুল বললে আমাকে ছেড়ে দেবে? আমি অন ক্যামেরা বলছি, মুসলমান তো ছেড়ে দেন, মোদির যে দল চলছে বিজেপি, গরিব হিন্দুদের জন্য এরা ভাবে না, এরা শুধুমাত্র শিল্পপতি পুঁজিপতিদের কথা ভাবে, এরা ব্যবসার কথা ভাবে, গরিবদের জন্য ভাবে না। যদি গরিব হিন্দুদের জন্য ভাবতো, এই লাস্ট যে 50 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, এটা রেগুলেশন করে দিত যে হিন্দু গরিবদেরকে 50 টাকা দিতে হবে না, মোল্লাদেরকে দিতে হবে, তাই তো নাকি? পেট্রোল ডিজেলের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হিন্দু ভাইদের জন্য আলাদা রেট নাকি? জ্বলতে হচ্ছে সবাইকেই ভাই, শুধু মুসলমান জ্বলছে? এটা ভালো, এরা কোনোদিন আপনার ভালো চায় না। কেমন ভালো চায় না একটা দুটো প্রমাণ দিয়ে আমি বক্তব্য শেষ করব। ওটা শুনবেন না তৃণমূলের দিল্লি গিয়ে আন্দোলন করার কথা শুনবেন? কোনটা? হ্যাঁ হ্যাঁ, না না না, সময় হলে তৃণমূলের পর্দা ফাঁস করব। এখন আপনি আইনটা কেন প্রত্যাহার করতে বলছেন এটা জানা দরকার, তাই না? এটা জানা দরকার। আমার হিন্দু সমাজের ভাইদের মধ্যে বিজেপি একটা বীজ ঢুকিয়ে দিচ্ছে। কি বীজটা বিজেপি ঢুকাচ্ছে? যে ওয়াকফ বোর্ড যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকফ হয়ে যাবে, সুতরাং ওয়াকফ বোর্ড তুলে দেওয়া দরকার, এটা বলছে তো। এই বলে একটা মিথ্যাচার করছে বিজেপি, করছে আমার হিন্দু সহজ সরল হিন্দু ভাইদের মনে ঢুকিয়ে দিচ্ছে। আমি আপনাদের বলছি ওয়াকফ বোর্ডের এই ধরনের কোনো ক্ষমতা নাই নাই নাই। যদি এই ধরনের কোনো ক্ষমতা থাকে, সর্বপ্রথম নওশাদ সিদ্দিকী ওয়াকফ বোর্ডের বিরোধিতা করবে। এটা এখানে বলছি না, আমি অ্যাসেম্বলি হাউসের মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম। আমার বক্তব্যকে কাটার মতো কোনো কারো ক্ষমতা হয়নি, কারণ নাই। আর্টিকেল 14 দেখাচ্ছে, আর্টিকেল 14 এর জন্য কোনো প্রভিশন নাই যে আমি যে বলবো এই জায়গাটা ওয়াকফ বললে আমার ওটা আমার ওয়াকফ বোর্ড হয়ে যাবে। আমি সহজ ভাষায় একটা বলছি, এখন প্রচুর মামলা চলছে, কলকাতা হাইকোর্টেও চলছে, সুপ্রিম কোর্টেও চলছে। ওয়াকফ বোর্ড কোর্টে গিয়ে কান্নাকাটি করছে, আমার ওই কবরস্থানের জায়গাটা পাচ্ছি না, মাই লর্ড ওটা আমাকে উদ্ধার করে দাও। ওয়াকফ বোর্ডে যদি এত ক্ষমতা থাকতো, তোমার বাড়িটা যদি বলে ওয়াকফ, সেটা ওয়াকফ হয়ে যাবে, তাহলে ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টকে গিয়ে বলতো যে মাননীয় বিচারপতি, আমার ওই 2 বিঘা জায়গাটা ওয়াকফের, সেটাও দখল করে রেখেছে, তুমি অর্ডার দাও যাতে ছেড়ে দেয়। বুঝতে পারছেন না ভাই? ওয়াকফ বোর্ডের সেই ক্ষমতা নাই, কিন্তু এটা ভুল বুঝাচ্ছে হিন্দু ভাইদের মধ্যে। বিজেপি একটা বীজ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর একটা বিজেপি কি বীজ ঢুকানোর চেষ্টা করছে? বিজেপি বলছে আপনার যে মুসলমানদের জন্য ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকফ বোর্ড আছে, হিন্দুদের জন্য নাই, সুতরাং ওয়াকফ বোর্ড তুলে দিতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হিন্দুদের জন্য নাই, মুসলমানদের জন্য কেন শুধু থাকবে? সত্যি শুনলেও একটু খারাপ লাগবে না ভাই? সত্যি যদি মুসলমানদের জন্য থাকলো, হিন্দুদের জন্য কেন নাই? ধর্মপ্রাণ মুসলমানেরও প্রশ্ন হবে কিন্তু ভাই, যার মধ্যে দেশপ্রেম, যার মধ্যে সত্যি যে ধার্মিক হবে, সে প্রশ্ন করবে যদি মুসলমানদের রিলিজিয়াস এন্ডোমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য একটা বোর্ড থাকে, কেন আমার হিন্দু ভাইদের রিলিজিয়াস এন্ডোমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড থাকবে না? এটা স্বাভাবিক। কিন্তু এটা সত্যি কথা বলছে কি? এটা সারাসার মিথ্যে কথা বলছে। তার প্রমাণ আমি একটা দিচ্ছি। দেখুন, আমার হাতে একটা কাগজ আছে, দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈষ্ণবনাথ টেম্পল অ্যাক্ট 1983। উত্তরপ্রদেশে কাশী বৈষ্ণবনাথ মন্দির নাম শুনেছেন? বিখ্যাত মন্দির। ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি আইন। ঠিক মুসলমানদের সম্পত্তি ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন ওয়াকফ আইন, এটা হচ্ছে ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন।
এরপরে আসছে কোথায়? তামিলনাড়ু। দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959, 1959 সালে তামিলনাড়ুতে তৈরি হয়েছে তামিলনাড়ু হিন্দু ধর্মের যে ধর্মীয় সম্পত্তি এবং চ্যারিটেবল এন্ডোমেন্টস যেটা আছে হিন্দু ধর্মের রক্ষণাবেক্ষণের আইন। তাহলে যে বলছে মিথ্যে কথা বলছে না? আচ্ছা দেখাচ্ছি। তারপরে কোথায়? কর্ণাটকাতে একই ভাবে সারা রাজ্যে, সারা দেশে, অন্ধ্রপ্রদেশে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য হিন্দু ভাইদের আলাদা আলাদা আইন আছে, মুসলমান ভাইদের আইন আছে, শিখ ভাইদের আইন আছে, পার্সি ভাইদের আইন আছে, এবং আপনার কি বলে, এই তো বলছি, দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1963, 1936 সালে পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? এর কাজ কি? এর কাজটা কি? পার্সি ভাইদের যে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ তার মাধ্যমে হবে, আইনের মাধ্যমে। শিখ এন্ডোমেন্টস অর শিখ গুরুদ্বারাস এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973, 1973 সালে শিখেদের যত গুরুদ্বারা সম্পত্তি আছে সেটা রক্ষণাবেক্ষণ কিভাবে করা যাবে তার আইন তৈরি হয়েছে। আইনে এখানে পুরো পয়েন্টস দেওয়া আছে, কি কি তারা করতে পারবে না পারবে, টোটাল পয়েন্টস দেওয়া আছে। চাইলে আমি শেয়ার করতে পারি আপনাদের কাছে, বুঝতে পারছেন? তাহলে হিন্দু ভাইদের টেম্পল অ্যাক্ট, শিখ ভাইদের গুরুদ্বারা এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট যেটা আছে, মুসলমানদের ওয়াকফ অ্যাক্ট, সব ধর্মের মানুষের তার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কি আছে? আলাদা আলাদা আইন আছে। তাহলে বিজেপি যে মিথ্যাচার করছে, আমার এলাকার আমার হিন্দু ভাই যার সাথে আমি দীর্ঘদিন বসবাস করছি তার মনের মধ্যে যে পাপ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে আজকের পর থেকে সেইগুলো আমরা দায়িত্ব নিয়ে একটু কমাবো তো নাকি?